গাজায় যুদ্ধবিরতির পরও মানবিক সংকট কাটছে না। জাতিসংঘ জানিয়েছে অন্তত 15 লাখ মানুষের এই মুহূর্তেই জরুরি সহায়তা প্রয়োজন। কিন্তু ইসরায়েল সীমান্ত খুলে না দেয়ায় অসহায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজার বাস্তবতা এখন ধ্বংস, ক্ষুধা আর হতাশায় মোড়া। জাতিসংঘ বলছে, যদি দ্রুত সীমান্ত না খোলে তবে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে। মানবিক সহায়তা বন্ধ থাকায় সংকট আরও গভীর হচ্ছে গাজায়। আন্তর্জাতিক চাপ থাকলেও সীমান্ত খুলে দেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি ইসরায়েল। এদিকে মিশরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনি সহ বিভিন্ন গোষ্ঠীর বৈঠক শেষে জানানো হয়েছে, যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার দায়িত্ব নেবে একটি স্বাধীন টেকনোক্রেট কমিটি, যেখানে সরাসরি কোনো রাজনৈতিক দল থাকবে না। হামাসের পক্ষ থেকেও এই প্রস্তাবে সম্মতি জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজার ভবিষ্যৎ প্রশাসনে জাতিসংঘের সংস্থা UNRWA কিংবা হামাস দুপক্ষেরই কোনো ভূমিকা থাকবে না। এদিকে দখলকৃত পশ্চিম তীরে নাবলুস, হেব্রন ও জেনিনে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের পাশাপাশি চলছে ধরপাকড়। অন্যদিকে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হেজবুল্লাহর দক্ষিণ লেবাননের লজিস্টিক্স প্রধান আব্বাস হাসান কারাকি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে এই হামলা। 2023 সালে গাজা যুদ্ধের পর থেকে লেবানন সীমান্তে উত্তেজনা বাড়ে। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শতাধিক সদস্য নিহত হয়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েল বলছে সংগঠনটি এখনও সক্রিয় এবং চুক্তি ভঙ্গ করছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। 2023 থেকে 2 বছরের ইসরায়েলি হামলায় শুধু মানুষই মারা যায়নি, বিপর্যস্ত হয়েছে গাজার অর্থনীতি। বিশ্বব্যাংক ও জাতিসংঘের হিসেব অনুযায়ী 2 বছরে ক্ষতি $6,800 কোটি, যা আধুনিক ইতিহাসে নজিরবিহীন। দারিদ্র্যসীমার নিচে নেমেছে 70 থেকে 75% মানুষের বসবাস। 2 বছর আগের সাজানো পরিপাটি আধুনিক নগর গাজা। ইসরায়েলের নির্যাতন আর গণহত্যার 2 বছরে এখন এক ধ্বংসের নগরী। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার অর্থনীতি 83% পর্যন্ত সংকুচিত হয়েছে। স্থানীয় প্রশাসনের হিসেবে 90% অবকাঠামো এখন ধ্বংস। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $6,800 কোটি। ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘ এবং ILO এর মতো সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী ফিলিস্তিনের অর্থনীতি সামগ্রিকভাবে ভেঙে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসন খাত। ধ্বংস হয়েছে প্রায় 2,92,000 বাড়ি। হামলায় 90% শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র ধ্বংস হয়েছে। ফিলিস্তিনের জিডিপি সংকুচিত হয়েছে 86%। অধিকৃত পশ্চিম তীরের অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে 2024 সালের প্রথম 6 মাসে জিডিপি 23% সংকুচিত হয়। হামলায় বিধ্বস্ত গাজায় এখন বেকারত্বের হার 80%। পশ্চিম তীরেও দ্বিগুণ বেড়েছে বেকারত্ব। সংঘাতের সময় চাকরি হারিয়েছেন প্রায় 7 লাখ মানুষ। ধ্বংস হয়েছে ফিলিস্তিনের অর্থনীতির প্রধান চালিকা শক্তি, বেসরকারি খাত। দেশটি বলছে এ খাতে ক্ষতি হয়েছে $250 কোটি উৎপাদন। গাজায় 82% বেসরকারি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। যুদ্ধ গাজাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে দারিদ্র্য আকাশচুম্বী। সরবরাহ চেইন ভেঙে যাওয়ায় চরম পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতি। 2023 সালের চেয়ে চলতি বছর পর্যন্ত খাদ্যের দাম বেড়েছে 440% পর্যন্ত। জাতিসংঘ, EU ও বিশ্বব্যাংক বলছে গাজা পুনর্গঠনের প্রয়োজন $5,300 কোটি। আরও $2,000 কোটি প্রয়োজন হবে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও বাণিজ্য খাত পুনর্গঠনে। প্রতি ঘরে, প্রতি পরিবারে ধ্বংস, নিরাপত্তাহীনতা ও দারিদ্র্যের ছাপ। সব হারিয়ে গাজার মানুষ এখন শুধু বেঁচে থাকার লড়াই করছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর ড্রোন হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্ট সদর দপ্তরের লজিস্টিক্স প্রধান আব্বাস হাসান কারাকি নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এই তথ্য নিশ্চিত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই আঘাতে 2 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। কারাকি হিজবুল্লাহকে দক্ষিণ লেবাননে পুনরায় সংগঠিত অস্ত্র সরবরাহ ব্যবস্থায় নেতৃত্ব দিচ্ছিলেন, যা 2024 সালের প্রতিবাদের পর প্রতিষ্ঠিত চুক্তি লঙ্ঘন বলে দাবি করেছে তারা। রাশিয়ার উপর চাপ বাড়াতে ইউক্রেনকে দূরপাল্লার আক্রমণে সক্ষম অস্ত্র দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লন্ডনে কোয়ালিশন অফ দ্য উইলিং এর বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট এ আহ্বান জানান। স্থানীয় সময় শুক্রবার বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে ইউক্রেনের অর্থায়নের বিষয়ে পরামর্শ শুরু করেছে এবং যুক্তরাজ্য এ বিষয়ে এগোতে প্রস্তুত। তিনি বলেন, দ্রুত রাশিয়ার জব্দকৃত সম্পদ ইউক্রেনের প্রতিরক্ষায় ব্যবহারের বিষয়ে একমত যুক্তরাজ্য। জেলেনস্কি বলেন, তাদের নিজস্ব অস্ত্র দিয়েই তারা রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের টমাহক মিসাইল পেলে রাশিয়ার উপর চাপ আরও বাড়ানো সম্ভব হবে। এদিকে মস্কো হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা হলে তা হবে বেদনাদায়ক প্রতিক্রিয়ার সূচনা। মার্কিন শুল্কের চাপে হুমকির মুখে ভারতের কাশ্মীরের হাতে বোনা কার্পেট শিল্প। অর্ডার বাতিল ও রপ্তানি বন্ধের কারণে পেশা বদল করতেও বাধ্য হচ্ছেন অনেক কারিগর। হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্য। নিপুণ হাতে তাঁত বুনে যাচ্ছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা 49 বছর বয়সী গুলজার আহমেদ ভাট। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি বুনে চলেছেন হাতে বোনা কার্পেট। তবে বংশীয় ধারার এ পেশা ছেড়ে নতুন কাজে যুক্ত হচ্ছেন বাধ্য হয়ে। ডাল লেকে ভাসমান নৌকায় বিক্রি করছেন কাশ্মীরি কাহওয়া চা। কারণ হিসেবে জানা যায়, যুক্তরাষ্ট্রের উচ্চমাত্রায় শুল্ক আরোপের কারণে আমেরিকার বাজারে ভারতীয় হাতে বোনা গালিচার বিক্রি কমেছে প্রায় 16%। 2 দিন হলো চা বিক্রি শুরু করেছি। আমার গর্ভবতী স্ত্রী ও বাচ্চাদের কথা ভেবে বিকল্প পেশায় নেমে পড়েছি। আর কিছু করার নেই আমার। ভারতের গর্ব কাশ্মীরের হাতে বুনন কারুশিল্প টিকে থাকার প্রশ্ন এখন হুমকির মুখে। রপ্তানি বন্ধের কারণে অনেক অর্ডারই বাতিল করতে হয়েছে। প্রায় 4 লাখ কারিগরের জীবন অনিশ্চয়তার মুখে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। 2023-24 সালে রপ্তানি ছিল 1160 কোটি রুপি। 1 বছরে তা কমেছে প্রায় 40%। সামনে কি হবে বুঝতে পারছি না। শুধু কার্পেট নয়, বিশ্ববাজারে টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে কাশ্মীরি শাল ও নানান হস্তশিল্প। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক। কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশিয়ার নেশনস সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ার পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি এশিয়ার দেশগুলোতে মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর। 5 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া ও জাপানেও যাবেন তিনি। স্থানীয় সময় শনিবার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। এই বৈঠকের লক্ষ্য বাণিজ্য যুদ্ধের উত্তেজনা প্রশমিত করা এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনে উচ্চ পর্যায়ের বৈঠকের ভিত্তি তৈরি করা। এই বৈঠকের লক্ষ্য হচ্ছে আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর উচ্চ পর্যায়ের বৈঠকের ভিত্তি তৈরি করা। উক্ত বৈঠকে নতুন 100% শুল্ক আরোপ, প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের সয়াবিন কেনা সহ একাধিক বিষয়ে সমঝোতা হতে পারে বলে আশা করা হচ্ছে। থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা সাবেক রানী সিরিকিত 93 বছর বয়সে মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রানী সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুলাদেজের সহধর্মিণী। রাজা মাহা ভাজিরালংকর্ন রাজপ্রাসাদে রাজকীয় মর্যাদায় মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন বলে এক বিবৃতিতে জানানো হয়। রানীর মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দূষিত থ্রোন হলে শায়িত হবে। শহরের কোলাহল ছাড়িয়ে একদিনের জন্য যেন ফিরে এলো প্রাচীন স্পেন। কংক্রিটের শহরে শোনা গেল খুরের আওয়াজ, গাড়ির হর্ন ছাপিয়ে নগরবাসীর কানে গেল ভেড়ার ডাকও। মাদ্রিদের রাজপথে ফিরল শতাব্দীর প্রাচীন ট্রান্সহুমানসিয়া উৎসব।
সেই ঐতিহ্যবাহী পশুচারণ উৎসব যা শহরের হৃদয়ে গ্রাম বাংলার ছোঁয়া এনে দিল। মাদ্রিদের ব্যস্ত রাস্তাগুলো যেন একদিনের জন্য ফিরে গেল অতীতে। হাজার হাজার সাদা আর কালো ভেড়া শহরের বুকে হেঁটে গেল ট্রান্সহুমান্সিয়া বার্ষিক পশুচারণ উৎসবে অংশ নিতে। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত রাখালদের নেতৃত্বে ভেড়ার দলগুলো প্রাচীন পশুচারণ পথ ধরে হেঁটে চলে শহরের মধ্য দিয়ে। একসময় যেসব পথ ব্যবহার করে উত্তর স্পেন থেকে দক্ষিণের চারণভূমিতে পশু নিয়ে যাওয়া হতো। এক বছরের বিরতির পর আবারও ফিরল ঐতিহ্যবাহী উৎসব, যা গেল বছর ব্লুটাং নামক রোগের কারণে স্থগিত করা হয়েছিল। 1994 সাল থেকে শুরু হওয়া উৎসবটি স্পেনের শতাব্দীর প্রাচীন ট্রান্সহুমান্সে ঐতিহ্য উদযাপন করে, যাতে যোগ দেয় হাজারো স্থানীয় মানুষ ও পর্যটক। এই উৎসব অসাধারণ। এটি আমাদেরকে গ্রাম অঞ্চলে ফিরিয়ে নিয়ে যায়, তবে এটি প্রাচীন পশুপালন পদ্ধতিকে রক্ষা করার একটি উপায়ও বটে। এটি আমার কাছে একটি দুর্দান্ত উৎসব। এটি স্পেনের এক প্রাচীন ঐতিহ্য যা রাখালদের গুরুত্ব তুলে ধরে, একই সাথে সংস্কৃতি ও ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। দর্শকদের মতে ব্যস্ত শহরের গাড়ি ঘোড়ার ভিড়ে এই উৎসব ফিরিয়ে আনলো গ্রামীণ সৌন্দর্য। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। রাষ্ট্রীয় যন্ত্রের ছায়ায় ঘটে যাওয়া গুম, হত্যা ও নির্যাতনের মতো গুরুতর অপরাধ সংগঠিত হয়েছে পৃথিবীর বহু দেশেই। শক্তিশালী রাষ্ট্রীয় বাহিনীকেও দাঁড়াতে হয়েছে আদালতের কাঠগড়ায়, মুখোমুখি হতে হয়েছে বিচারের। যারাই রাষ্ট্রের ক্ষমতায় থাকেন তাদেরই ক্ষমতা আঁকড়ে রাখার প্রবল আকাঙ্ক্ষা থাকে সবসময়। এমন চাওয়া থেকে বিরোধী দল মত দমনে গুম খুনের মতো পথ বেছে নেন রাষ্ট্রনায়করা। লাতিন আমেরিকার রাষ্ট্র গুমের বিচারে বিশ্বের সবচেয়ে আলোচিত অঞ্চল আর্জেন্টিনার ডার্টি ওয়ারে নিখোঁজ হন প্রায় 30,000 মানুষ। স্বৈরশাসন শেষে 1985 সালে শুরু হয় ট্রায়াল অব দ্য জুন্টাস, যেখানে সেনাপ্রধান সহ শীর্ষ কর্মকর্তারা দোষী সাব্যস্ত হন। চিলিতেও স্বৈরশাসক অগাস্তো পিনোচেটের আমলে হাজারো মানুষ গুম হন। গণতন্ত্র ফেরার পর আদালতের কাঠগড়ায় ওঠেন বহু সামরিক কর্মকর্তা। পিনোচেট নিজেও জীবনের শেষ দিকে আদালতের মুখোমুখি হয়েছিলেন। গুয়েতেমালার গৃহযুদ্ধে গুমের শিকার হয়েছে হাজারো আদিবাসী নাগরিক। সাবেক প্রেসিডেন্ট লিওস মন্তো দোষী সাব্যস্ত হয়েছিলেন গণহত্যার অভিযোগে। পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট আলবের্তো ফুজিমোরিও রাষ্ট্র বাহিনীকে গুম খুনে ব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হন। ইউরোপের বলকান যুদ্ধ আরেকটি বড় উদাহরণ। 1990-এর দশকে যুগোস্লাভ সংঘাতে গণহত্যা ও গুমের দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার হয় বহু সামরিক ও রাজনৈতিক নেতার। বসনিয়ার সেনাপ্রধান রাটকো ম্লাদিচ ও সার্বিয় নেতা স্লোবোদান মিলোসেভিচ দুজনই দাঁড়িয়েছিলেন আন্তর্জাতিক আদালতে। আফ্রিকার চাঁদের প্রাক্তন নেতা হিসেন হাবরে 2016 সালে আফ্রিকান ইউনিয়নের একটি বিশেষ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হন। তার শাসনামলে রাষ্ট্রবাহিনীর দ্বারা সংগঠিত গুম, হত্যা ও নির্যাতনের ঘটনায় তার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। এশিয়ায়ও আছে রক্তাক্ত ইতিহাস। ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে গুমের অভিযোগে গঠিত হয় জাতিসংঘ সমর্থিত বিশেষ ট্রাইব্যুনাল। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।